প্রত্যেককে স্বাগত গল্প স্যারের আসরে। গল্প স্যারের আসর চলতে চলতে প্রায় মাস 2-2.5 হয়ে গেল। নয় নয় করে প্রায় গোটা 30 গল্প আমি বলে ফেলেছি। বলতে গিয়ে যেটা অনুধাবন করেছি বারবার, সে স্বাধীনতা সংগ্রামীর গল্পই বলি বা কোনো বিখ্যাত বিজ্ঞানীর গল্পই বলি, সমাজে এদের যে কি অবদান, সেই অবদানগুলো আমি যখন নিজের মুখে তোমাদের সাথে শেয়ার করি, আমার মনে হয় আমরা এদের কাছে কীট সমতুল্য। এই মানুষগুলো দিন রাত এক করে সমাজ সেবায়, দেশের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন। স্বাধীনতা সংগ্রামীরা রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে জীবনকে শেষ করেছেন, আর এই বিজ্ঞানীরা নিজেদের সমাজ সংসার থেকে দূরে রেখে একটা দেশ এবং জাতির উন্নতি প্রকল্পে রাত দিন এক করে পরিশ্রম করে গেছে শুধু আমাদের জন্য। আজ সারা পৃথিবী স্তব্ধ। খুব আশার কথা, আমরা একটা ভ্যাকসিন হয়তো হাতে পেতে চলেছি 2021-এর গোড়ায়। আজকে এই ভ্যাকসিন নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছে হলো। এমন এক মানুষের কথা বলবো যিনি এই ভ্যাকসিন কথাটির জনক। তিনি প্রথমে এই ভ্যাকসিনেশন আর ভ্যাকসিন এই দুটি নাম ব্যবহার করেন। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার 17ই মে 1749 সালে জন্ম। বুঝতেই পারছো কতদিন আগেকার কথা। আজ 2020, বুঝতেই পারছো 1850, 1950, প্রায় 270 বছর আগেকার কথা। এবং উনি চলে যান 1820 26শে জানুয়ারি। তিনি ছিলেন একজন ইংরেজ চিকিৎসক, বৈজ্ঞানিক। বিখ্যাত কেন? গুটি বসন্ত রোগের ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন। গুটি বসন্ত মানে যে আমরা বলি স্মল পক্স, তোমাদের যে পক্সটা তোমরা দেখে থাকো, চিকেন পক্স, এটা আরও ডেঞ্জারাস, মোর ডেঞ্জারাস দ্যান চিকেন পক্স। এটা হলে বাঁচবার আশা প্রায় নেই। গুটি বসন্ত এই পৃথিবীর প্রথম ভ্যাকসিন। ভ্যাকসিন এবং ভ্যাকসিনেশন এই শব্দ দুটি এসেছে ভ্যারিওলা ভ্যাকসিনের শব্দ থেকে। ভ্যারিওলা ভ্যাকসিন, যেটি দ্বারা জেনার গরুর পক্সকে নির্দেশ করেছিলেন, যেটি দ্বারা জেনার গরুর পক্সকে নির্দেশ করেছিলেন। সে প্রসঙ্গে পরে আসছি। জন্ম 17ই মে 1749, বার্কলে, মার্কিন যুক্তরাজ্যে। মৃত্যু 26শে জানুয়ারি 1820। জেনারকে প্রায়শ রোগ প্রতিরোধ বিদ্যার জনক বলা হয়, এবং এটিও বলা হয় তিনি অন্য যে কারোর থেকে বেশি মানুষের প্রাণ রক্ষা করেছেন। জেনারের সময় ব্রিটিশ জনসংখ্যা 10% গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা যাচ্ছিল। 10%, যে সংখ্যাটা শুধু শহরেই ছিল 20% পর্যন্ত বেশি। সংক্রমণ সহজেই হওয়া ছিল যার প্রধান কারণ। এত সহজে সংক্রমণটা হচ্ছিল এই করোনার মতো, যে মারা যাওয়াটাই সেক্ষেত্রে প্রধান হয়ে দাঁড়িয়েছিল। 1821 সালে জেনার রাজা চতুর্থ জর্জের প্রধান চিকিৎসক হিসেবে নিয়োগ হন। চতুর্থ জর্জ সাথে সাথে বার্কলের মেয়র ও জাস্টিস অব দ্য পিস এই পদেও অভিষিক্ত হন। রয়্যাল সোসাইটির সদস্য হিসেবে জীবশাস্ত্রে তিনিই প্রথম কোকিল পাখি ব্রুড পরজীবিতা বিশ্লেষণ করেন। ব্রুড পরজীবিতা নিশ্চয়ই জানো, কোকিল কাকের বাসায় ডিম পেড়ে আছে, আর কাক সেটা নিজের ডিম ভেবে তা দিয়ে কোকিলের ছানাকে যখন বড় করে, কোকিলের ছানা পুরুত করে উড়ে চলে যায়। এই যে ব্রুড পরজীবিতা, এটা তারই আবিষ্কার। 2002 সালে, এই কিছুদিন আগে, 18 বছর আগে, বিবিসি জেনারকে 100 গ্রেট ব্রিটেন্স এর তালিকায় স্থান দেন। সেই এডওয়ার্ড জেনারের কথা তোমাদের কাছে বলছি। 17ই মে 1749 সালে গ্লৌচেস্টারের বার্কলেতে জন্মগ্রহণ করেন এডওয়ার্ড জেনার। তিনি ছিলেন পিতামাতার অষ্টম সন্তান, হ্যাঁ, শ্রীকৃষ্ণের মতো অষ্টম গর্ভের সন্তান। পিতামাতার অষ্টম সন্তান। তার পিতা ছিলেন বার্কলের
ভাইস চ্যান্সেলর মানে উপাচার্য, যার কারণে জেনারের প্রাথমিক শিক্ষা বেশ ভালোভাবেই সম্পন্ন হয়। তিনি যখন স্কুলে পড়তেন তখন তাকে স্মল পক্সের ভ্যারিওলেশন মানে আদিম টিকাদান পদ্ধতিকে ভ্যারিওলেশন বলা হতো। এই ভ্যারিওলেশন করা হয় যা তার স্বাস্থ্যে সুদূর প্রসারী প্রভাব ফেলেছিল। 14 বছর বয়সে তাকে শিক্ষানবিশ হিসেবে সার্জেন্ট ড্যানিয়েল লুডলোর কাছে পাঠানো হয়, যেখানে তিনি নিজে সার্জেন্ট হিসেবে প্রয়োজনীয় সমস্ত শিক্ষা এবং অভিজ্ঞতা লাভ করেন। 1770 সালে জন হান্টারের অধীনে সেন্ট জর্জ হাসপাতালে তিনি সার্জারি ও অ্যানাটমি বিভাগে যোগদান করেন। হান্টারই তাকে ন্যাচারাল হিস্ট্রির সাথে পরিচয় করিয়ে দেন এবং রয়্যাল সোসাইটিতে তাকে প্রস্তাব করেন। 1777 সালের দিকে জেনার বার্কলেতে ফিরে আসেন এবং একজন সফল ডাক্তার ও সার্জন হিসেবে মানব সেবায় ব্রতী হন। 1788 এডওয়ার্ড জেনার পূর্বের এক ভুল সংশোধন করে কোকিল পাখির আবাসন প্রক্রিয়া সম্পর্কে তার পর্যবেক্ষণ, পরীক্ষা ও গবেষণা প্রকাশ করেন, যার ফলে তিনি রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। এটা কিন্তু একটা বিরাট সম্মান, বিশাল সম্মান। খুব কমজনই এই রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হতে পারেন। কি করে কোকিল পাখির সদ্যজাত বাচ্চা তার ধারক পাখির ডিমগুলোকে বাসা থেকে নিচে ফেলে দেয় সেটা তিনি বিশ্লেষণ করেন। এই আচরণ দেখে জেনার কোকিল ছানার শারীরবৃত্তীয় অভিযোজন প্রক্রিয়া নিয়ে গবেষণা করেন এবং এই সিদ্ধান্তে পৌঁছন। এই সিদ্ধান্তে 12 দিন বয়স হবার পর কোকিল ছানার পিঠে কিছু নতি দেখা যায়, নতি, যা তাকে ধারক পাখির ডিমগুলো ধাক্কা দিতে সাহায্য করে। 1788 সালে তার গবেষণা ফিলোসফিক্যাল ট্রান্সিসকন অব দ্য রয়্যাল সোসাইটি গ্রন্থে প্রকাশ করা হয়। কিন্তু জেনারের এই গবেষণার প্রতি সকলের আস্থা ছিল না যতদিন অবধি শিল্পী জেমিমা ব্ল্যাকবার্ন, যিনি নিজেও একজন বার্ড অবজারভার ছিলেন, পক্ষী পর্যবেক্ষক, এটি নিজে প্রত্যক্ষ করেন। তার পর্যবেক্ষণ এবং বিবরণ চার্লস ডারউইনকে অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি রেকটিফিকেশনে বাধ্য করে। চার্লস ডারউইনের বইকে ঠিক করতে বাধ্য হন। প্রাণীবিদ্যায় জেনারের আগ্রহ তার টিকাদানের প্রথম পরীক্ষায় বিশেষ ভূমিকা রাখে এবং এই আগ্রহই পরবর্তী ক্ষেত্রে স্মলপক্সের ভ্যাকসিন আবিষ্কারে অবদান রাখে। 1788 সালের মার্চে জেনার ক্যাথরিন কিংসকোটকে বিয়ে করেন। 1792 সালে তিনি সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি লাভ করেন। এই সময় তিনি অঞ্জিরা পেক্ট্রিস সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন। টিকাদান সেই সময়ও করা হতো, নিশ্চয়ই করা হতো, কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ ছিল সেই প্রক্রিয়া, রিস্ক ছিল, এবং ভাবা হতো এই প্রক্রিয়ার ফলে আশেপাশের লোকজনও আক্রান্ত হতে পারে, যেহেতু টিকা গ্রহণকারী নিজেই রোগের বাহক। 1721 সালে লেডি ম্যারি ওর্তোলি মাস্তাগি কনস্ট্যান্টিনোপল থেকে টিকাদানের সমস্ত সরঞ্জাম ব্রিটেনে আমদানি করেন। এরপর থেকে জন ফস্টার সহ আরও অনেকে টিকাদান নিয়ে কাজ করলেও জেনার তার পদ্ধতি, যেটা সকলের প্রচেষ্টাকে ছাড়িয়ে যায়। 14 মে 1796 জেনার তার হাইপোথিসিস সর্বপ্রথম তার মালির 8 বছরের ছেলে জেমস ফিলিপের ওপর পরীক্ষা করেন। জেমস ফিলিপকে জেনার তার টিকাদান সম্পর্কিত প্রকাশনায় 17তম কেস হিসেবে উল্লেখ করেছেন। ফিলিপের 2 বাহুতে জেনার টিকা দিয়েছিলেন যেদিন, যার ফলে ফিলিপের সামান্য জ্বর দেখা যায়, কিন্তু সেটা গুরুতর হবার আগেই সে সুস্থ হয়ে ওঠে। পরবর্তীতে আর কিছু পরীক্ষা চালালেও ফিলিপ সুস্থ থাকে সম্পূর্ণ এবং ইনফেকশনের কোনো লক্ষণ দেখা যায় না। জেনার তার গবেষণা চালিয়ে যান। শুরুর দিকে রয়্যাল সোসাইটি তার গবেষণাপত্রগুলো গ্রহণ করে, কিন্তু আর তার বিস্তর গবেষণার পরীক্ষা নিরীক্ষার পর তার 23টি কেসের ফলাফল প্রকাশ করা হয়, যার মধ্যে একটি কেস ছিল 11 বছরের ছেলে রবার্টের। তার কিছু সিদ্ধান্ত সঠিক ছিল, কিছু ছিল ভ্রান্ত। যদিও
আধুনিক মাইক্রোবায়োলজি ও আণুবীক্ষণিক পদ্ধতি তার গবেষণাগুলো আরও নির্ভুল করে তুলতে পারত। শেষ পর্যন্ত ভ্যাকসিনেশন পদ্ধতি স্বীকৃতি পায় এবং 1840 সালে ব্রিটিশ সরকার ভ্যালরেশন নিষিদ্ধ করেন, আদিম টিকাদান পদ্ধতি, এবং বিনামূল্যে এই ভ্যালরেশনকে বদল করে ভ্যাকসিনেশন। তাহলে ভ্যাকসিনেশন কথাটা এলো কিন্তু এডওয়ার্ড জেনারের থেকে। এই সাফল্য সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে এবং আমেরিকা, ফিলিপিন্স, মাকাও, চীন সমস্ত জায়গায় হাজার হাজার লোক এই স্মল পক্সের টিকা নেওয়ার জন্য ছুটে আসে। জেনারের অবিরত গবেষণা তার সাধারণ ডাক্তারি পেশায় বাধা হয়ে দাঁড়ায়। তার সহকর্মী এবং রাজা তাকে এ ব্যাপারে সাহায্য করে এবং 1802 সালে সংসদের পক্ষে তাকে 10,000 পাউন্ড দেওয়া হয় ভ্যাকসিনেশনের পদ্ধতির ওপর গবেষণা করার জন্য। 1807 সালে রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ান তার ভ্যাকসিনেশন পদ্ধতির সুদূর প্রসারী অবদানের কথা স্বীকার করলে তাকে আরও 20,000 পাউন্ড দান করা। এবার তোমরা যেটা জানতে চাইবে আমার থেকে বা আমি বলবো, এই কিভাবে উনি একটি সিদ্ধান্তে উপনীত হলেন, যে কোথা থেকে ওনার এই ধারণাটা এলো যে এই ভ্যাকসিনটা আবিষ্কারের ক্ষেত্রে, সেই গল্পটা একটু শোনো। 1796 সালের কথা। 1796, প্রায় 1800 সালের কাছাকাছি, ইংল্যান্ডের ব্রাকলিতে অবস্থানরত একজন চিকিৎসক ডাক্তার এডওয়ার্ড জেনার, যার নাম, যার কথা আমি বলছি, একদিন লক্ষ্য করলেন বাড়ি বাড়ি গরুর দুধ দিয়ে বেড়ানো মেয়েটির দেহে স্মল পক্স অর্থাৎ গুটি বসন্ত রোগের সংক্রমণ হয়নি। সে কি কথা, তার দেহে কেন সংক্রমণ হলো না? আশেপাশের মানুষজন গুটি বসন্তে আক্রান্ত হচ্ছে, কিন্তু প্রচণ্ড সংক্রমণশালী এই গুটি বসন্ত এই মেয়েটিকে যে দুধ দেয় কিছুতেই সংক্রমণ করতে পারছে না। তখনকার দিনে 100 বছর ধরে টিকে থাকা এ রোগে মানুষের মৃত্যু হার ছিল অনেক বেশি। গত শতাব্দীতেও প্রতি 10 জন 3টে লোক মারা যেত। কোথায় করোনা? 100 জনে 3 জন, 10 জনে 3 জন লোক মারা যেত, মানে 100 জনে 30, মানে 30%। এখানে 3% করোনায় মৃত, ডেথ রেট 30%। এতটাই ভয়ানক ছিল এই গুটি বসন্ত। ডক্টর জেনার সাহেব সিদ্ধান্ত নেন তিনি এই মেয়েটিকে পরীক্ষা করে দেখবেন এবং কোনো একভাবে নিশ্চয়ই মেয়েটির শরীরে গুটি বসন্ত সৃষ্টিকারী ভ্যারিওলা ভাইরাসের, আগে নাম ছিল ভ্যারিওলা ভাইরাসের বিরুদ্ধে নিশ্চয়ই কোনো একটা প্রতিরক্ষা তৈরি হয়েছে, অ্যান্টিবডি তৈরি হয়েছে। কোথা থেকে সেই অ্যান্টিবডিটা তৈরি হলো? খোঁজ। যদি সেই প্রতিরক্ষা ব্যবস্থাটি পুনরায় আবার তৈরি করা যায়, যেটা মেয়েটার দেহে তৈরি হয়েছে এই দুধওয়ালি, তবে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো যাবে। ডক্টর এডওয়ার্ড জেনার এই বিষয়টিকে খতিয়ে দেখতে একদিন মেয়েটির বাড়ি যান। তিনি দেখতে পান যে মেয়েটির বাড়িতে গরুগুলো সবাই গো বসন্তে আক্রান্ত, সব কটা গরু গো বসন্তে আক্রান্ত। গুটি বসন্তের মতো গরুতেও এক ধরনের বসন্ত রোগ হয়ে থাকে যার নাম গো বসন্ত। গরুর শরীরে তরলপূর্ণ ছোট ছোট গুটি দেখা যায়, লিকুইড ফিল ছোট ছোট গুটি দেখা যায়। জেনার সাহেব বুঝতে পারেন হয়তো কোনো একভাবে গরুটির সংস্পর্শে থেকে মেয়েটির শরীরে গো বসন্ত সংক্রমিত হয়েছে। গো বসন্ত মানব দেহে কোনো রোগ তৈরি করতে পারেনি, একই সাথে গুটি বসন্তের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলেছে। এইটাই প্রথম স্ট্রাইক করে গেল বিরাট বিজ্ঞানী, যে নিশ্চয়ই এই গো বসন্ত মেয়েটার দেহে ঢুকেছে। গো বসন্ত গরুর দেহে রোগ করে, মানুষের দেহে নয়, এবং এই গো বসন্ত একটা অ্যান্টিবডি তৈরি করে ফেলেছে কার এগেনস্টে? স্মল পক্সের জার্মসের এগেনস্টে। ডক্টর জেনার সিদ্ধান্ত নেন যে তিনি এই ধারণাটি পরীক্ষা করবেন। 8 বছর বয়সী একটি বাচ্চা ছেলের দেহে তিনি একটু ক্ষত সৃষ্টি করে সেখানে গো বসন্তের ক্ষত থেকে ওই সংগ্রহিত তরল লাগিয়ে দেন। বাচ্চাটির ক্ষতস্থানটি তাৎক্ষণিকভাবে ফুলে উঠলেও কিছুদিনের মধ্যে সব ঠিক হয়ে যায়। ডক্টর জেনার কিছুদিন পর বাচ্চাটির দেহে আবারও একইভাবে জীবাণু প্রবেশ করান, তবে এবার আর গো বসন্তের জীবাণু না, তর তাজা গুটি বসন্তের জীবাণু রিক্স নিয়ে বাচ্চাটার শরীরে ঢুকিয়ে দেন। বাচ্চাটি অল্প অসুস্থ হয়ে কয়েক দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে। গুটি বসন্ত শিশুটিকে আর আক্রান্ত করতে পারছে না। ডক্টর জেনার বুঝতে পারেন যে গুটি বসন্তের কবল হতে লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানো সম্ভব।
গুটি বসন্তের বিরুদ্ধে এই টিকা পদ্ধতির খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। সব এলাকায় চিকিৎসকরা একইভাবে মানুষকে টিকা প্রদান করতে শুরু করে। দিনে দিনে গুটি বসন্তের বিরুদ্ধে গড়ে তোলা হয়েছে আরও উন্নত ধরনের টিকা পদ্ধতি। শুধু তাই নয়, মারণক্ষয়ী ছোঁয়াচে রোগ পোলিও, হাম, যক্ষা, হেপাটাইটিস বি, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার সহ প্রভৃতির বিরুদ্ধেও টিকা আবিষ্কৃত হয়েছে। মানবজাতি সভ্য হবার সময়কাল থেকে ক্ষতিকারক সব জীবাণুর বিরুদ্ধে প্রতিকার এবং প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা চালিয়ে আসছে। বর্তমানে তথ্য প্রযুক্তির এই যুগে চিকিৎসা বিজ্ঞান যখন উন্নতির সর্বোচ্চ শিখরে, জীবাণুর বিরুদ্ধে প্রতিকার এবং প্রতিরোধের ক্ষেত্রে অনেক সাফল্য আমরা অর্জন করেছি, ভবিষ্যতেও করব। সব রোগেরই প্রতিকার অর্থাৎ কোনো রোগ হলে সেটির চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। HIV ভাইরাস, এডস দ্বারা কেউ যদি আক্রান্ত হয়, একসময় তার এডস দেখা যেত, HIV পজিটিভ, এডস, তার মৃত্যু নিশ্চিত, কিন্তু সেখানেও চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসা উপস্থিত। অ্যান্টি রেট্রোভাইরাল ড্রাগ এর মাধ্যমে একজন এডস রোগীর জীবনকে কিছু দীর্ঘায়ু করা সম্ভব। রোগী যতদিন বেঁচে থাকবেন সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। আর যে সমস্ত রোগের সমাধান করা যায়নি, বিশ্বজুড়ে তার গবেষণা চলছে, যেমন করোনা। আমরা পেয়ে গেছি। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন মহিলা বিজ্ঞানী আমাদেরকে সেই দিশা দেখিয়েছে। ভবিষ্যতে হয়তো আমাদের দেশ, রাশিয়া, চায়না, তাদের ভ্যাকসিনগুলো মার্কেটে এসে যাবে। সমস্ত দেশ কাজ করছে দিনরাত এক করে। চিকিৎসা বিজ্ঞানে একটি কথা রয়েছে যে প্রতিকারের চেয়ে কোনো রোগকে প্রতিরোধ করতে পারাটা সবচেয়ে বেশি ভালো। এটা জেনে রাখবে, প্রতিকারের চেয়ে প্রতিরোধ করে তোলো। চিকিৎসা বিজ্ঞানে সবার পূর্বে এই ব্যাপারে কাজ করেন যে রোগটির বিরুদ্ধে পুরোপুরি প্রতিরোধ গড়ে তোলা যায় কিনা। এসব নিয়েও চলছে গবেষণা। পৃথিবীর প্রতিটি বিন্দুতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অজস্র জীবাণু। খালি চোখে দেখতে পাই না আমরা, কিন্তু এদের অস্তিত্ব অনুভব করি। প্রাণী কিংবা উদ্ভিদে বিভিন্ন রোগ সৃষ্টির মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেয় এ সমস্ত অণুজীবেরা। কিছু অণুজীব আমাদের মানব জাতির জন্য নানান বিষয়ে উপকারী, আবার কিছু প্রজাতি অত্যন্ত ক্ষতিকর। এ সমস্ত ক্ষতিকর অণুজীবীরা মানুষের শরীরে কিংবা আমাদের উপকারী প্রাণী কিংবা উদ্ভিদদের রোগ সৃষ্টি করে থাকে। সমস্ত অণুজীবের পরিবেশ, সমস্ত অণুজীবের জন্যই তাদের পোষক দেহ নির্দিষ্ট, কেননা নির্দিষ্ট পরিবেশ ছাড়া তারা বাঁচতে পারে না। পোষক দেহ নির্দিষ্ট কীরকম? যেমন ম্যালেরিয়া পরজীবী, ম্যালেরিয়া প্যারাসাইট তার জীবনচক্রের অর্ধেকটা কাটায় মানব দেহে, আর বাকি অর্ধেকটা কাটায় মশকি দেহে, মশার দেহে। মশকি দেহ বলতে সব ধরনের মশার প্রজাতিতে নয়, কেবলমাত্র অ্যানোফিলিস মশকি। কারণ অন্য সব মশকি দেহের লালাগন্তিতে উপস্থিত এক বিষাক্ত এনজাইমের কারণে এই প্যারাসাইটটা মরে যায়, ধ্বংস হয়ে যায়। সেটা একমাত্র ধ্বংস হয় না অ্যানোফিলিস, স্ত্রী অ্যানোফিলিস মশার লালারসে ধ্বংস হয় না। রোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে বৈজ্ঞানিক ব্যবস্থাগুলিকে নির্ভর করতে হয় মানব দেহের স্রষ্টা প্রদত্ত প্রতিরক্ষা ব্যবস্থার উপর। স্বাভাবিক ইমিউনিটি মানব দেহের সবচেয়ে বিস্ময়কর একটি ব্যবস্থা হলো প্রতিরক্ষা ব্যবস্থা। তাই বলছে এখন ইমিউনিটি বাড়াও, তাহলে ভাইরাস ঢুকলেও ভাইরাস কিছু করতে পারবে না। খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করো, সকালবেলা উঠে গরম জল খাও, লেবু দিয়ে গরম জল খাও, বারবার গরম জল সেবন করো, বারবার গরম জল সেবন করো। মানব দেহের সবচেয়ে বিস্ময়কর একটি ব্যবস্থা হলো প্রতিরক্ষা ব্যবস্থা। খুবই শক্তিশালী এই প্রতিরক্ষা ব্যবস্থা। নির্দিষ্ট অণুজীব দিয়ে, যা দিয়ে প্রতিনিয়ত আমরা রোগে আক্রান্ত হই, কোনোভাবে যদি অণুজীবগুলির সাথে পরিচয় করিয়ে দেওয়া যায়, তবেই প্রতিরক্ষা ব্যবস্থাটি সেসব অণুজীবের বিরুদ্ধে ধ্বংস কাজ করে সক্ষম হবে। এই একটি ভিডিও দেখছিলাম, যারা ছোটবেলায় ড্রাস্টিক লাইফ লিড করেছে। নর্দমা থেকে বল তুলেছে, পা খাতে সেই বল মাটিতে ঘষে নিয়েছে, আবার খেলেছে, পড়ে যাওয়া লজেন্স রাস্তা থেকে কুড়িয়ে খেয়ে নিয়েছে। তাদের শরীরে যে প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে, যার কারণে আজকে কলকাতার ফুটপাতে অজস্র মানুষ শুয়ে থাকলেও তোমরা খোঁজ নিয়ে দেখো, করোনা আক্রান্ত মানুষের সংখ্যা কিন্তু এই ফুটপাতবাসীদের মধ্যে কম। তারা রাস্তা থেকে কুড়িয়ে খায়। আমাদের করোনা হচ্ছে যারা সাবধানে। কারণ কি? কারণ আর কিছুই নয়,
তার শরীরে ইমিউনিটি এমনভাবে ডেভেলপ করে গেছে, ওই প্রতিকূল ব্যবস্থার মধ্যে লড়তে লড়তে করোনা ভাইরাস সেখানে গিয়ে তার থাবাটা আর বসাতে পারছে না। মানব ইতিহাসের প্রথম টিকা গুটি বসন্ত টিকা আবিষ্কারের সময় এই ধারণাটাই কাজে লাগিয়েছিলেন ডাক্তার এডওয়ার্ড জেনার। ভ্যারিওলা ভাইরাস বসন্ত রোগ সৃষ্টি করে, ভ্যারিওলা ভাইরাস বসন্ত রোগ সৃষ্টি করে। এর ভিন্ন দুটো টাইপের, মোট 4টে টাইপ আছে, দুটো টাইপের। একটা গরুর দেহে গো বসন্ত, আর একটা মানব দেহে গুটি বসন্ত। গরুদেহের ভাইরাস মানব দেহে উপস্থিত থাকার কারণে, গরুদেহের ভাইরাস মানব দেহে উপস্থিত থাকার কারণে অন্য টাইপটি বিশেষ সুবিধে করে উঠতে পারে না। আর গোবসন্তের জীবাণু মানব দেহে রোগ তৈরি করতে পারে না। তাই তো গোবসন্তের জীবাণুটা মানব দেহে প্রবেশ করিয়ে গুটি বসন্তকে ধ্বংস করা হলো, আর গোবসন্ত মানব দেহে বাড়তে পারে না। কেবলমাত্র এই ধারণাকে ব্যবহার করে তৈরি করা হয়েছে অন্যান্য রোগের টিকাগুলি, যাকে আমরা বলি বিষে বিষে বিষক্ষয়। একটা কাঁটা তুলতে গিয়ে আর একটা কাঁটার সাহায্য নিতে হচ্ছে, একটা বিষকে ধ্বংস করতে গিয়ে অন্য একটা বিষের প্রয়োগ করে সেই বিষটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। 1885 সালে লুই পাস্তুর যখন জলাতঙ্কের, আমি সে গল্প তোমাদের বলেছি লুই পাস্তুরের জলাতঙ্কের, কুকুরকে বেঁধে রেখে, পাগলা কুকুরকে চেন দিয়ে বেঁধে রেখে হাঁ করে তার সেই লালা থেকে রস সংগ্রহ করে জলাতঙ্কের প্রতিষেধক টিকা আবিষ্কার করেছিলেন লুই পাস্তুর। তিনিও ডাক্তার জেনারের পদ্ধতি অনুসরণ করে রোগকে প্রতিরোধ করতে টিকা প্রদান করা হয়। নবজাতকের জন্মের পর 10টি রোগের বিরুদ্ধে 6টা টিকা সরকার কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই নিশ্চিত করেছে। একটি শিশুর জন্মের সাথে সাথেই জানো নিশ্চয়ই শুরু হয়ে যায় টিকাদান পদ্ধতি। 15 মাস বয়স সম্পূর্ণ হতে সব টিকাগুলো শেষ হয়ে যায়, লাস্ট টিকা 16 বছর বয়সে। গুটি বসন্ত রোগটির ইতিহাস বহু পুরনো। প্রাচীন মিশরীয় মমিতেও গুটি বসন্তের নিদর্শন পাওয়া গেছিল। গুটি বসন্তের গ্রাস থেকে বাঁচাতে মানব জাতিকে টিকাদানের ফলে গুটি বসন্তের ভাইরাসটি পৃথিবী থেকে নির্মূল হয়ে গেছে একসময়। 20 শতাব্দীতে পুরো বিশ্ব জুড়ে প্রায় 30 কোটি, আবার বলি আজ সারা পৃথিবীতে মারা যায়নি এতজন, 30 কোটি মানুষ গুটি বসন্তে মারা গেছিল। অবশেষে 1980 বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষণা করে গুটি বসন্ত রোগটি 100% নির্মূল সম্ভব হয়েছে। শেষবার এ রোগে আক্রান্ত রোগীর দেখা পাওয়া গেছিল 1977, আমার বয়স 5, 1977 সালে। গুটি বসন্তের সর্বশেষ রোগীদের মাঝে একটা বাংলাদেশি শিশুও ছিল। তখনকার সময় কেউ গুটি বসন্তের সন্ধান দিতে পারলে পুরস্কার দেবার কথা ঘোষণা করা হতো। 1975 সালের দিকে 3 বছর বয়সী শিশুকন্যা রহিমা বানু খোঁজ যখন কর্তৃপক্ষের কাছে পৌঁছয়, রহিমাকে নিজের বাড়িতে সবার থেকে আলাদা করে রাখার উদ্যোগ যাতে নেওয়া যায়, আশেপাশের মানুষের মধ্যে যাতে এই রোগ ছড়িয়ে না পড়ে তার উদ্যোগ নেওয়া হয়। ওই এলাকায় দ্রুত সবাইকে গুটি বসন্তের টিকা দেওয়া শুরু করা হয়। এছাড়াও পুরো গ্রামে গুটি বসন্ত নির্মূল কর্মসূচি থেকে নিযুক্ত একজন কর্মকর্তা পরীক্ষা করে দেখেন কারো মাঝে গুটি বসন্তের লক্ষণ পাওয়া যাচ্ছে কিনা। রহিমার সুস্থতা নিশ্চিত হবার পরই কেবল তাকে পরিবারের সবার সাথে মিশতে দেওয়া হয়। এই রহিমা বানু। পরবর্তীতে সোমালিয়ার একজনকে খুঁজে পাওয়া যায়। প্রাথমিকভাবে তাকে ম্যালেরিয়ায় আক্রান্ত ভাবা হচ্ছিল। বেশ পরীক্ষা নিরীক্ষার পর গুটি বসন্ত নির্মূল কর্মসূচির একজন কর্মী নিশ্চিত করেন না ম্যালেরিয়া নয়, ইনি গুটি বসন্তে আক্রান্ত। সোমালিয়া পর্যাপ্ত চিকিৎসা এবং সম্পূর্ণ একাকী অবস্থায় চিকিৎসার মাধ্যমে তাকেও সুস্থ করে দেওয়া হয়। ডাক্তার জেনার সাহেব আবিষ্কৃত প্রতিরোধ ব্যবস্থা অনুসরণ করে গুটি বসন্ত রোগকে পৃথিবী থেকে বিতাড়িত করে 200 বছরের মতো সময় লেগেছে। 200 বছর। তাই ধরতকটা মার পেরেক হবে না। আজকে টিকা বেরোলো মানে করোনা চলে গেল না। কতদিন ধরে পোলিওর টিকা দেওয়া হয়েছে। কিছুদিন আগে ঘোষণা করেছে যে পোলিও মুক্ত। পোলিও মুক্ত হতে গেলে পোলিও ভ্যাকসিন দিয়ে যেতে হবে। একটু আগেই নিউজে দেখানো হয়েছে যে সমস্ত ভারতবাসীকে শুধু টিকা দিতেই সময় লাগবে 2 বছর, 300 কতদিন ভাবা যায়। সুতরাং তাড়াতাড়ি কিছু হবে না, সময় লাগবে। আর ভাবনারও কিছু নেই। পৃথিবীতে যখন গুটি বসন্ত এসছে যা হয়েছে, ম্যালেরিয়া এসছে যা হয়েছে, কলেরা যা এসছে যা হয়েছে, ধনুষ্টঙ্কার এসছে যা হচ্ছে,
কালাজ্বর এসছে যখন হয়েছে, একই জিনিস হতে চলেছে করোনা। তফাৎ ওগুলো আমরা দেখিনি, এটা আমরা দেখছি বলে ভয় পাচ্ছি। সে সময় যে মানুষগুলো এগুলো দেখেছিল তারাও কিন্তু প্রচণ্ড ভয় পেয়েছিল, সুতরাং ভয়ের কিছু নেই। আশ্বাসের কথা, আমাদের ভ্যাকসিন এসে গেছে। এই ভ্যাকসিন আমাদের সবাইকে নিতে হবে এবং এই ভ্যাকসিন নিয়ে আমাদের লড়াই করে চালিয়ে যেতে হবে। চালাতে এমন একটা সময় হয়তো আসবে যখন দেখব আর গুটি বসন্ত রোগে মানুষ আক্রান্ত হচ্ছে না। আর এই ভ্যাকসিনের জন্য আমি অবশ্যই কৃতিত্ব দেব সেই প্রথম কারিগরকে, যার নাম এডওয়ার্ড জেনার। এই এডওয়ার্ড জেনার একটা সন্ন্যাস রোগ টিবিকে বলে 25শে জানুয়ারি 1823-এ আক্রান্ত হন এবং 73 বছর বয়সে 26শে জানুয়ারি উনি চলে যান। তার শরীরের ডান পাশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিল। এই অবস্থা থেকে তিনি আর উঠে দাঁড়াতে পারেননি, তিনি চলে যান। তা এই মানুষটির কথা আজ তোমাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করলাম। কেন অনুভব করলাম? তার কারণ আজ আমরা সেই একটি ভ্যাকসিনের জন্য ছুটে বেড়াচ্ছি, আর আমরা ভাবছি কী দিন এলো। এদিন বারে বারে পৃথিবীতে এসছে, কিন্তু আমরা দেখিনি। আমরা দেখছি বলে আমাদের এতটা খারাপ লাগছে। সুতরাং হতাশার কোনো জায়গা নেই, আমরা আশাবাদী। এই রোগও কলেরার মতো, ম্যালেরিয়ার মতো, ধনুষ্টঙ্কারের মতো, টিবির মতো এবং অবশ্যই স্মল পক্সের মতো পৃথিবী থেকে একদিন না একদিন চিরতরে বিদায় নেবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন।